একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র। ফিনান্স, ব্যাংকিং, বিমা ও প্রথম পত্র, যে বইটির নাম হচ্ছে ফিনান্স, যেখান থেকে আলোচনা ইতিমধ্যে অন্যান্য স্যারগণ করতেছেন প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নিয়ে। আমি আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ বলতে কি বোঝায়? আর্থিক বিশ্লেষণকে আমি অন্য একটা নামে বলতে পারি আর্থিক বিবরণী বিশ্লেষণ। অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পড়ালেখা করেছ আগে থেকে এসএসসিতে, তাদের জানা আছে আর্থিক বিবরণী কী জিনিস। আর্থিক বিবরণীর বিভিন্ন তথ্য নিয়ে বিশ্লেষণ করা, আর্থিক বিবরণীর সমূহের বিভিন্ন তথ্য এর পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক তুলনা করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা ইত্যাদি কার্যক্রমকে বলা হবে আর্থিক বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখন আর্থিক বিবরণী কী জিনিস একটু হালকা বলে দিই। আর্থিক বিবরণী হচ্ছে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তাদের একটি হিসাবকালের, একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণীসমূহ প্রস্তুত করে থাকে তাদেরকে একসাথে বলা হয় আর্থিক বিবরণীসমূহ বা আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী মোট পাঁচটি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। আর্থিক বিবরণী পাঁচটি কী কী? এক হলো বিশদ আয় বিবরণী, দুই মালিকানা সত্ত্ব বিবরণী, অথবা রক্ষিত আয় বিবরণী, তিন আর্থিক অবস্থার বিবরণী, চার নগদ প্রবাহ বিবরণী, পাঁচ হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহ বা টিকা সমূহ। এই পাঁচটি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে ওই প্রতিষ্ঠানের ওই নির্দিষ্ট হিসাবকালের আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য, আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। তো এই আর্থিক বিবরণীসমূহ আমরা দেখতে পাচ্ছি বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে প্রতিষ্ঠানের মুনাফা বা লাভ বা নিট ক্ষতি এই সংক্রান্ত ধারণা পাওয়া, ওই প্রতিষ্ঠানের ওই হিসাবকাল শেষে লাভ হলো, কত টাকা লাভ হলো বা ক্ষতি হলো কিনা, ক্ষতি হয়ে থাকলে কত টাকা ক্ষতি হলো ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। মালিকানা সত্ত্ব বিবরণী বা রক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর যদি প্রতিষ্ঠানটি যৌথ মূলধনী কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে প্রস্তুত করা হয়ে থাকে রক্ষিত আয় বিবরণী, যার মাধ্যমে মালিকের স্বত্বাধিকার, মালিকের অধিকার এই প্রতিষ্ঠানে কত টাকার আছে তা জানার জন্য এই রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। তারপরে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বলতে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব দেখিয়ে বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে, যার উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানটির মোট সম্পত্তির পরিমাণ কত, কি কি সম্পদ আছে, কি পরিমাণে আছে, কি কি দায় আছে ইত্যাদি বিস্তারিত বিবরণ পাওয়া যায়। কিসের মাধ্যমে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তারপরে নগদ প্রবাহ বিবরণী, প্রতিষ্ঠানের ওই হিসাবকালে কি কি খাতে নগদ টাকার আসলো, কি কি খাতে নগদ টাকা চলে গেল, কী কী খাত হতে নগদ টাকার আগমন ঘটলো এবং কী কী খাতে নগদ টাকার বহির্গমন ঘটলো ইত্যাদি বিস্তারিত বিবরণ
দেওয়া হয়ে থাকে যে বিবরণীতে, তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। তারপরে হিসাব বিজ্ঞানের নীতিমালাসমূহ উল্লেখ করা হয়ে থাকে, হিসাব বিজ্ঞানের নীতিমালাসমূহ টিকা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এটা সব প্রতিষ্ঠানেরই সেম হবে। বাকি যে বিবরণী 4টি আছে এগুলি প্রত্যেক প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন হয়ে থাকে, প্রত্যেক প্রতিষ্ঠানের আলাদাভাবে প্রস্তুত করা হয়ে থাকে। তো আমরা এই বিশদায় বিবরণী না, এখানে যে আর্থিক বিবরণীসমূহ উল্লেখ করলাম, এই আর্থিক বিবরণীর প্রধান 4টি, বাকি একটা তো নীতিমালা সবার জন্য একই। প্রথম যে চারটি বিবরণীসমূহ আছে, এই 4টি বিবরণীর বিভিন্ন তথ্য, যেমন বিশদায় বিবরণীতে থাকবে আয় এবং ব্যয় সংক্রান্ত, মালিকানা সত্ত্ব বিবরণীতে থাকবে মালিকের মূলধন আনয়ন, মালিকের মূলধনের সুদ উত্তোলন, মালিকের বিভিন্ন ধরনের প্রাপ্তি, প্রতিষ্ঠান থেকে পাওনা ইত্যাদি ইত্যাদি। আর আর্থিক অবস্থার বিবরণীতে থাকবে বিভিন্ন ধরনের সম্পদ, বিভিন্ন ধরনের দায় এর পরিমাণ ইত্যাদি, যে বিভিন্ন তথ্য পাওয়া যাবে বিভিন্ন বিবরণীতে। এই বিবরণীর সবগুলো তথ্যের মধ্যে তুলনা করা, বিবরণীর তথ্যগুলো নিয়ে পরস্পর তুলনা করা, পরস্পর সম্পর্ক নির্ণয় করা, পরস্পরের বিচার বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি কার্যক্রমকে বলা হয় একসাথে আর্থিক বিশ্লেষণ। আমি বলছি, অথবা এটাকে বলতে পারি আর্থিক বিবরণী বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইংলিশে বলা হয়। তো আমরা এই বিশদায় বিবরণীর না, আমরা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ এর প্রাথমিক ধারণা পেলাম যে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীসমূহের বিভিন্ন তথ্য এর মধ্যে তুলনা করা, সম্পর্ক নির্ণয় করা, ব্যাখ্যা বিশ্লেষণ করা ইত্যাদি কার্যক্রমকে বলা হয় আর্থিক বিশ্লেষণ। তো আমরা আর্থিক বিশ্লেষণ সম্পর্কে ধারণা পাওয়ার পরবর্তী কার্যক্রমে যেতে হবে আর্থিক বিশ্লেষণ এর কৌশলসমূহ কী কী। আর্থিক বিশ্লেষণ করা হবে কী কী পদ্ধতিতে। আর্থিক বিশ্লেষণ কৌশল, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা আর্থিক বিশ্লেষণের জন্য যে যে কৌশল ব্যবহার করা হয়, এই কৌশলগুলো আমরা শিখব। আর্থিক বিশ্লেষণ এর প্রধান কৌশল হল পাঁচটি। 1 নম্বর, তুলনামূলক বিবরণী বিশ্লেষণ। 1 নম্বর হলো তুলনামূলক বিবরণী বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। তুলনামূলক আর্থিক বিশ্লেষণ বলি আমরা, সহজ কথা, আর্থিক বিশ্লেষণ, তুলনামূলক আর্থিক বিশ্লেষণ। এর অন্য একটি নাম কোনো কোনো বইয়ে দেখবে আনুভূমিক বিশ্লেষণ। আনুভূমিক বিশ্লেষণ, তুলনামূলক বিশ্লেষণ বা তুলনামূলক আর্থিক বিশ্লেষণ বা আনুভূমিক বিশ্লেষণ, যার ইংলিশ হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। এই আনুভূমিকের ইংলিশ বলা যেতে পারে হরিজন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সম আকার বিশ্লেষণ। সম আকার আর্থিক বিশ্লেষণ। সম আকার আর্থিক বিশ্লেষণ, যার আরেকটি নাম হচ্ছে উলম্ব বিশ্লেষণ। উলম্ব বিশ্লেষণ। এক নম্বর ছিল তুলনামূলক আর্থিক বিশ্লেষণ, 2 নম্বর হলো সম আকার আর্থিক বিশ্লেষণ। এগুলো কি? আর্থিক বিশ্লেষণের কৌশলসমূহ। 3 নম্বর অনুপাত বিশ্লেষণ। 4 নগদ প্রবাহ বিশ্লেষণ। এবং 5 ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন
ব্রেক ইভেন বিশ্লেষণ, অথবা এটা বাংলায় বলা যেতে পারে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো আমরা আর্থিক বিশ্লেষণের কৌশলসমূহ জানলাম, কৌশলসমূহের নাম জানলাম, বিস্তারিত জানব। আর্থিক বিশ্লেষণ এর কৌশলগুলো পেলাম কি কি? তুলনামূলক বিশ্লেষণ, তুলনামূলক আর্থিক বিশ্লেষণ অথবা আনুভূমিক বিশ্লেষণ, সম আকার আর্থিক বিশ্লেষণ বা উলম্ব বিশ্লেষণ। 3 নম্বর হলো অনুপাত বিশ্লেষণ এবং 4 নম্বর হলো নগদ প্রবাহ বিশ্লেষণ। 5 ব্রেক ইভেন পয়েন্ট অথবা ব্রেক ইভেন বিশ্লেষণ অথবা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো আমরা প্রথমে তুলনামূলক আর্থিক বিশ্লেষণ সম্পর্কে ধারণা নিতে হবে। তুলনামূলক আর্থিক বিশ্লেষণ হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের একটি হিসাবকালের কোনো একটি নির্দিষ্ট হিসাবকালের সাথে অন্য কোনো হিসাবকালের বিগত অন্য কোনো হিসাবকালের তথ্যের সাথে যে পরিবর্তন করে তুলনা করা হয়, পরিবর্তন দেখিয়ে তুলনা করা হয়, পরিবর্তন দেখিয়ে বিশ্লেষণ করা হয়, তাকে বলা হবে তুলনামূলক আর্থিক বিশ্লেষণ। বলতে চাচ্ছি কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একটা আর্থিক বছরের কোনো একটি হিসাবকালের রিসেন্ট যে হিসাবকালটি আছে তার বিভিন্ন তথ্য, আয় বিবরণীর আর্থিক বিবরণীর যে বিভিন্ন আর্থিক বিবরণী, যেমন আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি বিভিন্ন বিবরণীর তথ্যগুলোর সাথে বিগত কোনো হিসাবকালের তথ্যগুলোর তুলনা করা বা পরিবর্তন দেখানো। যেমন ধরো চলতি হিসাবকালে মোট সম্পদের পরিমাণ আছে 1 লক্ষ টাকা, যেখানে গত হিসাবকালে অর্থাৎ 2019 সালে মোট সম্পত্তির পরিমাণ ছিল 80,000 টাকা। তাহলে মোট সম্পত্তির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা বলতেছি এই বছর, আর গত বছর ছিল বলছি 80,000। তাহলে বৃদ্ধি পেল কত টাকার? 80,000 টাকা সম্পদ বৃদ্ধি পেল। এই যে বৃদ্ধি পেল, এই পরিবর্তনটা দেখানো হলো। এখানে হ্রাস পেতে পারত যদি আমরা এখানে দেখতাম যে এই বছর আছে 70,000, তাহলে হয়ে যেত কি 10,000 টাকার হ্রাস। এখন এই হ্রাস বা বৃদ্ধি এর পরিমাণ বা পরিবর্তনের পরিমাণ দেখানো, অথবা সাথে কত পার্সেন্ট হ্রাস বৃদ্ধি পেল। এখানে 70,000 টাকায় হ্রাস পেল 10,000 টাকা, 100 টাকায় কত পার্সেন্ট হ্রাস বৃদ্ধি পেল এটা দেখানো, এবং কত পরিমাণ হ্রাস বৃদ্ধি পেল দেখানো। এরকম আর্থিক বিবরণীর বিভিন্ন তথ্যের কোনো একটি নির্দিষ্ট হিসাবকালের পরিমাণের সাথে বিগত কোনো হিসাবকালের পরিবর্তন উল্লেখ করা, পরিবর্তন ব্যাখ্যা করা, পরিবর্তন বিশ্লেষণ করা, দেখিয়ে যে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় তুলনামূলক আর্থিক বিশ্লেষণ অথবা আনুভূমিক আর্থিক বিশ্লেষণ, আনুভূমিক বিশ্লেষণ। তো আমরা পরবর্তী বিশ্লেষণে চলে যাই। সম আকার আর্থিক বিশ্লেষণ বা উলম্ব বিশ্লেষণ। এখানে ধারণা হচ্ছে যে যখন কোনো একটি হিসাবকালের, এর আগে ছিল কি 2টা হিসাবকালের, একটা হিসাবকাল থাকবে বর্তমান আর পূর্ববর্তী বিগত কোনো হিসাবকাল, এই 2টা হিসাবকালের তুলনা করা হয়, অথবা একটি প্রতিষ্ঠানের তথ্যের সাথে অন্য একটি প্রতিষ্ঠানের তথ্যের তুলনা করা হয়। কিন্তু সম আকার আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে একই হিসাবকালের, একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক বিবরণীর বিভিন্ন তথ্য, আর্থিক বিবরণীসমূহের বিভিন্ন তথ্য উপাত্তের মধ্যে শতকরা পরিমাণ, উপাত্তের শতকরা পরিমাণ বিভিন্ন আর্থিক বিবরণীগুলোর মধ্যে হচ্ছে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। সম আকার আর্থিক বিশ্লেষণটা করা হয় আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর মোট আয় এবং মোট সম্পত্তির উপর, মোট আয় এবং মোট সম্পত্তির উপর অন্যান্য তথ্যের শতকরা হার নির্ণয় করা হয়। শতকরা হার নির্ণয় করার মাধ্যমে
ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় যে পদ্ধতিতে, তাকে বলা হয় সম আকার বিশ্লেষণ বা উলম্ব বিশ্লেষণ। যেমন কোনো একটি প্রতিষ্ঠানের যদি একটি হিসাব কাল ধরি 2020 সাল, 2020 সালের বিক্রয়ের সাথে, মোট বিক্রয়ের সাথে অন্যান্য তথ্য, বিশদ আয় বিবরণীর অন্য তথ্য থাকতে পারে, মোট বিক্রয়ের সাথে মোট ক্রয়ের পরিমাণ থাকতে পারে, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ থাকতে পারে, মোট লাভের পরিমাণ বা নিট লাভের পরিমাণ। এগুলো মোট বিক্রয়ের তুলনায় বা মোট বিক্রয়ের উপর কত পার্সেন্ট তা নির্ণয় করে বা তা ব্যাখ্যা করে আমরা যখন বিশ্লেষণ করব তাকে বলা হবে সম আকার আর্থিক বিশ্লেষণ। যেমন ধরে নিলাম 100 টাকা, যদি 100 টাকা না, ধরি 200 টাকা যদি মোট বিক্রয় হয়, 200 টাকা যদি মোট বিক্রয় হয়, তার মধ্যে যদি 100 টাকা থাকে বিক্রিত পণ্যের ব্যয়, 100 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে 100 শতকরা কত, তাহলে হবে 50% হবে বিক্রিত পণ্যের ব্যয়ের হার। বিক্রিত পণ্যের ব্যয়ের হার পেলাম আমরা 50%। একইভাবে যদি এখানে আমরা জানি যে 50 টাকা নিট লাভ হলো, 200 টাকা মোট বিক্রয়ের মধ্যে 50 টাকা নিট লাভ হলো, তাহলে কত পার্সেন্ট হলো? 25% হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিট লাভের হার কিসের? শতকরা পাওয়া গেল কিসের উপর? বিক্রয়ের উপর, মোট বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 25%। তাহলে আমরা এরকম বিশদ আয় বিবরণীর যত তথ্য আছে এগুলো যখন মোট বিক্রয়ের উপর শতকরায় প্রকাশ করি, শতকরা হারে প্রকাশ করি, তখন এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে, আর্থিক অবস্থার বিবরণীর তথ্যগুলোর ক্ষেত্রে মোট সম্পদের উপর যদি আমরা শতকরায় প্রকাশ করি, তখন এই বিশ্লেষণ প্রক্রিয়াকে বলা হচ্ছে সম আকার আর্থিক বিশ্লেষণ বা উলম্ব বিশ্লেষণ। তো আমরা মোট সম্পত্তির উপর একটা অনুপাত নির্ণয় করে দেখি। মোট সম্পত্তির উপর অনুপাত মোট সম্পত্তির উপর শতকরা প্রকাশ করা হয় কোন ক্ষেত্রে? আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব যে বিবরণীতে আমরা দেখাই সেটা কি? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর তথ্যগুলোর যখন আমরা বিশ্লেষণ করব তখন শতকরায় প্রকাশ করব কার? মোট সম্পত্তির উপর। ধরে নিলাম মোট সম্পত্তি হলো 1 লক্ষ টাকা, মোট সম্পত্তি হলো 1 লক্ষ টাকা, তার মধ্যে চলতি সম্পদ আছে 50,000 টাকা। চলতি সম্পদ আছে কত? 50,000 টাকা। তাহলে শতকরায় প্রকাশ করতে চাই 100-তে কত? তাহলে এখানে 2টা শূন্য কমে গেলে থাকবে 1000। 1000 দিয়ে 50,000-এর ভাগ করলে 50। তাহলে কি পাওয়া গেল? 50%। তাহলে 50% হলো এই বছরের, এই আর্থিক বছরের এই হিসাবকালের মোট সম্পত্তির উপর চলতি সম্পদের অনুপাত, চলতি সম্পদের শতকরা হার। তাহলে আমরা এভাবে যখন মোট সম্পত্তির উপর অথবা মোট বিক্রয়ের উপর অন্যান্য তথ্য, আর্থিক বিবরণীর অন্যান্য তথ্যগুলোর শতকরা হার প্রকাশ করি, শতকরা হারে বিশ্লেষণ করি, তখন তাকে বলা হয় সম আকার আর্থিক বিশ্লেষণ বা উলম্ব বিশ্লেষণ। তারপরে আলোচ্য বিষয় হলো বা পরবর্তী কৌশল হলো অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণের যে 5টি কৌশল তার মধ্যে পরবর্তী 3 নম্বর কৌশল হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ বলতে বোঝায় অনুপাত এর মাধ্যমে যখন আমরা আর্থিক বিবরণীর বিভিন্ন তথ্যগুলোর সম্পর্ক নির্ণয় করব, তুলনা বিশ্লেষণ করব, তখন তাকে বলা হয় অনুপাত বিশ্লেষণ। অনুপাত নির্ণয়ের মাধ্যমে, অনুপাত নির্ণয় হচ্ছে কোনো একাধিক বিষয়ের মধ্যে গাণিতিক সম্পর্ক নির্ণয় করা, গাণিতিক সম্পর্ক নির্ণয় করা। যেমন 100 টাকা যদি আমার কাছে থাকে আর তোমার কাছে যদি থাকে 50 টাকা, তাহলে দুইজনের মধ্যে টাকার পরিমাণের অনুপাত কেমন? 1:2। তোমার যদি 1 টাকা থাকে তাহলে আমার আছে 2 টাকা। এরকমভাবে যদি 2টা বিষয়ের গাণিতিক সম্পর্ক নির্ণয় করা হয় তখন তাকে বলা হয় অনুপাত। এভাবে আমরা যদি 2টা বিষয়ের কিছু বিষয়ের আর্থিক বিবরণীগুলোর বিভিন্ন তথ্যের গাণিতিক সম্পর্ক নির্ণয় করে বিশ্লেষণ করব, তখন তাকে বলা হয় অনুপাত বিশ্লেষণ। যেমন আমাদের আর্থিক বিবরণীর তথ্য একটা থাকতে পারে চলতি সম্পদ এর পরিমাণ ধরো 50,000 টাকা,
আর চলতি সম্পদের পরিমাণ ধরো 1,00,000 টাকা, তখন কেমন দাঁড়াবে? তখন 1:2 থাকবে। 0 চলে যাবে কয়টা? 1,00,000 টাকার 3টা, 1টা, 5 দুগুণে 10, এরকম উপরে 1 নিচে 2, 1:2, 1:2। অর্থাৎ আমাদের দায় সম্পদ, চলতি দায় চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ যদি 1, তখন আমার চলতি সম্পদ আছে 2 টাকা। এভাবে আমরা জানতে পারলাম এই প্রতিষ্ঠানের এই হিসাবকালের চলতি দায় এবং চলতি সম্পদের মধ্যে অনুপাত হলো 1:2, 1:2, যেখানে চলতি দায়ের পরিমাণ 1 এবং চলতি সম্পদের পরিমাণ 2। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ভালো লক্ষণ। দায় কম থাকা ভালো। দায়ের চেয়ে সম্পদ দ্বিগুণ পরিমাণে আছে। দায়ের চেয়ে সম্পদ দ্বিগুণ পরিমাণে আছে। তো আমরা যখন দেখব এরকমভাবে দায়ের চেয়ে সম্পদ বেশি থাকে, তখন প্রতিষ্ঠানের অবস্থা ভালো থাকবে। আর যদি দেখি যে সব প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ, চলতি সম্পদের চেয়ে বেশি, তখন প্রতিষ্ঠান এর অবস্থা আমরা বলবো ভালো না। যেমন যদি কোনো প্রতিষ্ঠানের 1,00,000 টাকা থাকে, 1,00,000 টাকা যদি থাকে তাদের সম্পদের পরিমাণ, যদি চলতি সম্পদ থাকে 1,00,000 টাকা, চলতি সম্পদ থাকে 1,00,000 টাকা, আর চলতি দায় থাকে 1,50,000 টাকা, তখন কি দাঁড়াবে? 1:1.5। এখানে অ্যাকচুয়ালি চলতি সম্পদ উপরে থাকবে, চলতি দায় নিচে থাকবে। চলতি দায় দ্বারা চলতি সম্পদকে ভাগ করলে যদি ফলাফল আসে 2:1, তাহলে এই প্রতিষ্ঠান এর অবস্থা ভালো বোঝা যাবে, বা তার কাছাকাছি যদি থাকে। আর যদি তার চেয়ে ভিন্ন হয়, যেমন তখন যদি সম্পদের পরিমাণ কম হয়, দায়ের পরিমাণ বেশি হয়ে যায়, তখন প্রতিষ্ঠানের অবস্থা ভালো না। এভাবে অনুপাতের মাধ্যমে বিশ্লেষণ করার মাধ্যমে প্রতিষ্ঠান আর্থিক বিশ্লেষণ করে তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যদি দেখে যে অবস্থা ভালো না, তাহলে পরবর্তী পদক্ষেপ কিভাবে ভালো পর্যায়ে থাকা যায়, তার জন্য ব্যবস্থাপনা পর্ষদ বা পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করবে। আর্থিক বিশ্লেষণের প্রয়োজনীয়তাই হচ্ছে বিভিন্ন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ, ব্যবস্থাপনা পর্ষদ বা পরিচালনা পর্ষদ বা অন্যান্য গবেষণাকারী প্রতিষ্ঠান বা অন্যান্য বাহ্যিক প্রতিষ্ঠান, তাদের পরবর্তী সিদ্ধান্ত, বিনিয়োগকারী তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আর্থিক বিশ্লেষণের ফলাফল নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করার পদক্ষেপ গ্রহণ করে থাকে। তো আর্থিক বিশ্লেষণ হচ্ছে আমাদের এই যে হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়াগুলো ছিল, হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াগুলোর বা হিসাব বিজ্ঞান চক্র ছিল, যে প্রথম ধাপ ছিল কি লেনদেন বিশ্লেষণ করা, লেনদেন চিহ্নিত করা, তারপরে ছিল লেনদেন বিশ্লেষণ করা, তারপরে জাবেদাভুক্তকরণ, তারপরে ছিল খতিয়ান করা, রেওয়ামিল করা, তারপরে ছিল আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা আর্থিক ফলাফলগুলো জানতে পারি। তারপরে আরও গভীরভাবে, আরও সঠিকভাবে, যথাযথভাবে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, তখন পরবর্তী ধাপে যেতে হয়, সেটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণের উদ্দেশ্যই হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রয়োজনীয় হিসাব তথ্যগুলো খুঁজে বের করা। তো আমরা পরবর্তী কৌশলে চলে আসছিলাম, অনুপাত বিশ্লেষণ শেষ করেছিলাম। এবার আলোচনা হবে নগদ প্রবাহ বিশ্লেষণ। তো নগদ প্রবাহ বিশ্লেষণ বলতে বোঝায় নগদ প্রবাহ বিবরণী নামে যে আমরা আর্থিক বিবরণী পেয়েছিলাম, সেই নগদ প্রবাহ বিবরণীর তথ্যগুলো নিয়ে বিশ্লেষণ কার্যক্রম। নগদ প্রবাহ বিবরণীর
বিভিন্ন খাতের নগদ প্রবাহ বিবরণীতে 3টি খাত থাকে, যেমন থাকে পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। এরকম বিভিন্ন খাতের নগদ আসা যাওয়া, নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ ইত্যাদির মধ্যে তুলনা করা এবং অন্যান্য আর্থিক বিবরণী, নগদ প্রবাহ ছাড়া যে অন্যান্য আর্থিক বিবরণী আছে, বিষয়দায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী ইত্যাদির মধ্যে সম্পর্ক সমন্বয় করা এবং মূল্যায়ন করা, এই ইত্যাদি কার্যক্রমকে একসাথে আমরা বলবো নগদ প্রবাহ বিশ্লেষণ। নগদ প্রবাহ বিশ্লেষণ বলতে কি বুঝি? নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন খাতের নগদ আসা যাওয়া, নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ ইত্যাদির তুলনা করা, নগদ প্রবাহ বিবরণীর তথ্যগুলোর সাথে অন্যান্য বিবরণীর তথ্যগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা, তুলনা করা, সমন্বয় করা, মূল্যায়ন করা ইত্যাদি কার্যক্রমকে বলা হয় নগদ প্রবাহ বিশ্লেষণ। নগদ প্রবাহ বিশ্লেষণ এর মাধ্যমে কোম্পানির নগদ প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা, নগদ টাকার আসা যাওয়ার যে কার্যক্রম নগদ প্রবাহ বলা হয়, এই নগদ প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা কেমন, ওই প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার কেমন ক্ষমতা, মুনাফা অর্জন করার ক্ষমতা, ঋণ পরিশোধ করার কেমন ক্ষমতা আছে, তাদের কেমন নগদ টাকার আসা যাওয়া হয়, কেমন নগদ টাকা তাদের হাতে থাকে ইত্যাদি, এর মাধ্যমে আমরা ঋণ পরিশোধ করার ক্ষমতা যাচাই করতে পারি। ইত্যাদি কার্যক্রম, যেমন কি বলছি, নগদ প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা কেমন আছে, ওই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করার ক্ষমতা কেমন আছে, ওই প্রতিষ্ঠানের নগদ মুনাফা অর্জন করার ক্ষমতা কেমন আছে ইত্যাদি সম্পর্কে ধারণা নিয়ে, ইত্যাদি সম্পর্কে তথ্য পেয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যেটা হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণ নামে পরিচিত। তো আমরা নগদ প্রবাহ বিশ্লেষণ সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম। নগদ প্রবাহ বিশ্লেষণ নিয়ে আরও বিস্তারিত আলোচনা এই তোমাদের এই চ্যাপ্টারে, এই ফিনান্সের এই আলোচ্য চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা হবে, বা বিস্তারিত আলোচনা থেকে তোমাদের পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ। এই চ্যাপ্টারে বিশ্লেষণ ছাড়াও নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ থেকেও অঙ্ক আসে বা অঙ্ক শিখতে হবে। পাশাপাশি নগদ প্রবাহ বিশ্লেষণ সংক্রান্ত যে আলোচনা আছে এগুলিও শিখতে হবে, বিস্তারিত অনেক কিছু এটা থেকে আমরা শিখব। তবে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ সংক্রান্ত আলোচনা আমাদের হিসাব বিজ্ঞান বইয়েও আছে। হিসাব বিজ্ঞান বইয়ে একদম সরাসরি নগদ প্রবাহ বিবরণী নামে একটি চ্যাপ্টার আছে, সেখান থেকে আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা পাব। সুতরাং এই অংশটা, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ অংশটা আমরা শিখব। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণের যে চ্যাপ্টার আমার ক্লাস তোমাদের কলেজের যে ওয়েবসাইট পেজ, ফেসবুক পেজ আছে সেখানে পাবে। সেখানে আমার হিসাব বিজ্ঞানের যে একটা অধ্যায় নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ বিস্তারিত আলোচনা হয়েছে, সেখান থেকে তোমরা এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত সম্পর্কে বিস্তারিত জেনে নেবে। সহজভাবে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর সাথে পরবর্তী যে অংশটা আছে নগদ প্রবাহ বিশ্লেষণ, এই সম্পর্কে এখানে আলোচনা হবে। তারপরে ব্রেক ইভেন বিশ্লেষণ বা ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ, যা বা বাংলায় হচ্ছে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ বলতে বোঝায় সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। সমচ্ছেদ বিন্দু আগে জানতে হবে। সমচ্ছেদ বিন্দু কি? সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি পর্যায়, এমন একটি বিন্দু, এমন একটি পরিমাণ যেখানে প্রতিষ্ঠান বিক্রি করলে বা যে পরিমাণ উৎপাদন করলে প্রতিষ্ঠানের মোট আয়ের পরিমাণ এবং মোট ব্যয়ের পরিমাণ সমান হয়, অর্থাৎ মোট আয় দ্বারা তাদের মোট ব্যয় নিরূপিত হয়ে যায়, ব্যয় পরিশোধ করা সম্ভব হয়ে যায়। যে পরিমাণ আয় করলে প্রতিষ্ঠানের ব্যয়গুলো পরিশোধ করা সম্ভব হয়, এর চেয়ে বেশি টাকা উদ্বৃত্ত থাকে না বা ঘাটতি হয় না, ওই পরিমাণ বিক্রয়ের পরিমাণ বা ওই পরিমাণ উৎপাদনের পরিমাণকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু হচ্ছে উৎপাদনের বা বিক্রয়ের এমন একটি পরিমাণ যেখানে বা যে পরিমাণ উৎপাদন বা বিক্রি করলে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়, কোনো লাভ হয় না, কোনো ক্ষতিও হয় না। অর্থাৎ আমার আয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণের সমান হয়ে যাওয়াতে উদ্বৃত্ত থাকলো না বা ঘাটতিও পড়লো না, আমার ব্যয়গুলো উদ্ধার হয়ে গেল, ব্যয়গুলো আমি দিয়ে পরিশোধ করতে পারলাম, এরপরে আর আমার হাতে টাকা থাকলো না। তাহলে কী হলো? আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেলো যে কোনো লাভ হয় না বা কোনো ক্ষতি হয় না। তাহলে
এরকম পরিমাণ বিক্রয় বা উৎপাদনকে বলা হবে সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু, এমন একটি পরিমাণ কেন্দ্র, এমন একটি পরিমাণ স্থল যেখানে প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান থাকে, কোনো পরিমাণ লাভ বা কোনো পরিমাণ ক্ষতি হয় না। এই পরিমাণ স্থলকে এই পরিমাণ পর্যায়কে আমরা কি বলবো, এই পরিমাণ বিন্দুকে আমরা কি বলবো, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তো ব্রেক ইভেন পয়েন্টের সংজ্ঞায় আমি একটা জিনিস পেয়ে গেলাম যে কোন পরিমাণ উৎপাদন করলে, কি পরিমাণ উৎপাদন করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না, তার ব্যয় উঠে আসবে, ওই পরিমাণটা জানতে পারলাম। একটা এরকম আরও কিছু বিষয়ে ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ করে জানতে পারবো। যেমন আমি পরবর্তীতে কী পরিমাণ বিক্রি করলে আমার লাভ হবে, কী পরিমাণ বিক্রি করলে বা কী পরিমাণ লাভ করতে হলে কত পরিমাণ একক বিক্রি করতে হবে, কী পরিমাণ বিক্রি করাটা আমার জন্য নিরাপদ, কী পরিমাণ উৎপাদন করাটা আমার জন্য সেফটি নিরাপদ, কী পরিমাণ বিক্রি করলে আমার ভয়ের কারণ থাকে, নিরাপদ না আমি, ইত্যাদি বিষয় জানতে পারবো আমরা কোথায়, ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ করার মাধ্যমে। তাহলে ব্রেক ইভেন বিশ্লেষণ হচ্ছে বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ হচ্ছে সমচ্ছেদ বিন্দু নিয়ে বিস্তারিত আলোচনা করা, বিস্তারিত তথ্য খুঁজে বের করা, সমচ্ছেদ বিন্দু সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে সমচ্ছেদ বিন্দু থেকে বিভিন্ন মানে খরচ ব্যয় এবং মুনাফা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা ইত্যাদি কার্যক্রমকে বলা হয় ব্রেক ইভেন বিশ্লেষণ বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো আমরা আর্থিক বিশ্লেষণের যে 5টি কৌশল ছিল, কৌশলগুলো সম্পর্কে হালকা ধারণা পেয়েছি, মোটামুটি ধারণা পেয়েছি, যেখান থেকে এই ব্রেক ইভেন বিশ্লেষণ এর আলোচনা বিস্তারিত করতে হবে এবং নগদ প্রবাহ বিশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। এই দুইটা কৌশল সম্পর্কে তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকবে বা বিস্তারিত বিভিন্ন তথ্য থাকবে, প্রশ্ন থাকবে, বাকিগুলো থেকে হালকা ধারণা নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে, বিস্তারিত থাকবে এই শেষের দুইটা। তো আমরা প্রথমে আলোচনা করব শেষের দিক থেকেই ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। সমচ্ছেদ বিন্দু সম্পর্কে আলোচনা কিছুটা হয়েছে হালকা, যে সমচ্ছেদ বিন্দু কী জিনিস সংজ্ঞা পেলাম, সমচ্ছেদ বিন্দুর বিস্তারিত ধারণা আমরা এখন নেব। আমরা আলোচনা করব সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, যার ইংলিশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস সংজ্ঞায় বলেছিলাম এমন একটি বিক্রয় পরিমাণ, এমন একটি উৎপাদন পরিমাণ যেখানে প্রতিষ্ঠানের কোনো লাভ হয় না, কোনো ক্ষতি হয় না, প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। এটা আমরা একটি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলে সহজে ব্যাখ্যা করতে পারবো, বা লেখচিত্রের মাধ্যমে কীভাবে উপস্থাপন করা যায়, ব্যাখ্যা করা যায় দেখি। তো আমরা এখানে দুইটা অক্ষ নিলাম, একটা হচ্ছে ভূমি অক্ষ, একটি লম্ব অক্ষ, যার নাম দিলাম ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। লম্ব অক্ষ, ভূমি অক্ষ। লম্ব অক্ষ হচ্ছে ভূমি অক্ষের, ভূমি অক্ষ হচ্ছে ভূমির সাথে যেটা শোয়ানো, ভূমির সাথে যেটা সমান্তরালে অবস্থান করছে, আর ভূমির উপর যেটা লম্ব আকারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে যেটা বিন্দুটা, রেখাটি, তাকে বলা হচ্ছে কি লম্ব রেখা। তো আমরা ভূমি অক্ষে দেখাবো উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, আর লম্ব অক্ষে দেখাবো আয় এবং ব্যয়। আয় এবং ব্যয় দেখাবো, উৎপাদন বা বিক্রয় দেখাবো। এটা একক এ দেখাবো, একক এটা দেখাবো এককে, এত একক, 10,000 একক, 20,000 একক, বা 10,000 কেজি, 20,000 কেজি, এরকম একক। আর আয় ব্যয় দেখাবো টাকার পরিমাণে। তো এই
চিত্রে আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করতে হলে সমচ্ছেদ বিন্দুটা অঙ্কন করার জন্য আমরা প্রথমেই নেব স্থির ব্যয় রেখা। এটা হলো স্থির ব্যয় রেখা। স্থির ব্যয় দেখানোর জন্য একটা রেখা অঙ্কন করলাম। স্থির ব্যয় এর বৈশিষ্ট্য হচ্ছে এমন একটি ব্যয় যেটা উৎপাদন যাই করি না কেন, উৎপাদন যদি আমি 5,000 একক করি তাহলেও এইটাই থাকবে পরিমাণ, উৎপাদন যদি 10,000 একক করি তাহলেও স্থির ব্যয়ের পরিমাণ এটাই থাকবে। এরকমভাবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এই ব্যয়টি স্থির থাকে, পরিবর্তন হয় না, উপরের দিকে যায় না বা নিচের দিকে নামে না। তাহলে এমন একটি ব্যয় যেটা উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না, একই থাকে, স্থির থাকে, তাকে বলা হয় স্থির ব্যয়। আর এটা দেখানোর জন্য, এই ব্যয়টি দেখানোর জন্য যে রেখা অঙ্কন করলাম, আমি যদি উৎপাদন নাও করি তাও আমার এই ব্যয় দিতে হবে। যেমন আমি যদি কোনো একটা বাড়ি ভাড়া নেই উৎপাদন করার জন্য কারখানা হিসেবে, যদি আমি কোনো মাসে উৎপাদন করতে না পারি তাহলে কি বাড়ি ভাড়া দিতে হবে না? দিতে হবে, মাফ নাই। তাহলে বাড়ি ভাড়া আমার একটা ফিক্সড কস্ট বা স্থির ব্যয়, যা আমি উৎপাদন না করলেও দিতে হবে। উৎপাদন যদি 5,000 করি পরের মাসে তাও দিতে হবে, যদি আমি 10,000 উৎপাদন করি তাও দিতে হবে ওই পরিমাণ, যে নির্দিষ্ট পরিমাণ ভাড়া নির্ধারণ করেছিলাম আমরা। তাহলে 5,000 উৎপাদন করলেও একই পরিমাণ, 10,000 উৎপাদন করলেও একই পরিমাণ, এরকমভাবে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত ব্যয়ের পরিমাণ একই থাকলো। তার কারণে আমরা এই বিন্দুগুলো যখন যোগ করে দেই তখন রেখাটা এরকমভাবে সমান্তরাল আকারে, ভূমির অক্ষের সাথে সমান্তরাল আকারে যেতে থাকে, উপরের দিকে যায় না, নিচের দিকে যায় না। এটা আমরা নাম দিচ্ছি কি স্থির ব্যয় রেখা। তারপরে আমরা দেখাবো মোট আয়। মোট আয় আমার যদি উৎপাদন না থাকে, আমার যদি প্রতিষ্ঠানে এক একক উৎপাদন না করি তাহলে কি আমার আয় হবে? বিক্রয় যদি আমি একটা একক বিক্রয় করতে না পারি তাহলে কোনো আয় হবে না। তাহলে আমরা মোট আয় শুরু করি শূন্য দিয়ে। মোট আয়ের ক্ষেত্রে শূন্য থাকতে পারে, মোট আয় 0 থাকতে পারে। উৎপাদন বাড়াইতে থাকলাম, আয় বাড়তে থাকলো, আয় 0 থেকে উপরের দিকে যাচ্ছে। যেমন এটা 0 টাকা, এটা যদি হয় 2 টাকা তাহলে কি বাড়লো আয়। তারপরে আবার যদি হয় 4 টাকা তাহলে উৎপাদন বাড়লো বা বিক্রয় বাড়লো আর আমার মোট আয় বেড়ে গেল। উৎপাদন আমি এই পরিমাণ করলে আমার আয় হলো মোট এই পরিমাণ। উৎপাদন যদি আমি এই পরিমাণ করে থাকি আমার মোট আয় হলো এই পরিমাণ। উৎপাদন না করলে আমার মোট আয় হলো 0 পরিমাণ। এভাবে আমার দেখলাম বিন্দুগুলো যোগ করে রেখাটি উপরের দিকে যাচ্ছে। এই জন্য এটাকে আমি বলবো কি রেখা? মোট আয় রেখা। মোট আয় রেখা। মোট আয় দেখানোর জন্য যে রেখা অঙ্কন করলাম তার নাম কি? মোট আয় রেখা। এবার আরেকটি রেখা অঙ্কন করব, সেটা হচ্ছে মোট ব্যয় রেখা। মোট ব্যয়ের মধ্যে একটা ব্যয় হচ্ছে স্থির ব্যয়। মোট ব্যয় 2 প্রকার। মোট ব্যয়ের 2টি উপাদান, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয়ের সঙ্গে আমরা বলছিলাম উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, যেই ব্যয় সবসময় একই থাকে, স্থির থাকে, তাকে বলা হয় মোট স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় আমরা বলতেছি মোট ব্যয়ের উপাদান 2টি। মোট ব্যয় সমান হবে স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয়। তো আমরা স্থির ব্যয় সম্পর্কে ধারণা পেলাম, পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে ধারণা নিচ্ছি। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যে ব্যয় বৃদ্ধি পেতে থাকে বা এর সাথে সাথে হ্রাস পেতে থাকে। তাহলে আমরা এক কথা বলবো উৎপাদন বা বিক্রয়ের পরিবর্তন এর সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয়, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয়, পরিবর্তনটা হতে পারে হ্রাস, হতে পারে বৃদ্ধি। তাহলে আমরা পাইলাম উৎপাদনের বা বিক্রয়ের পরিমাণের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিমাণের হ্রাস বৃদ্ধি হয় তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। আমি যদি উৎপাদন না করি তাহলে 1 টাকারও কাঁচামাল লাগবে না। আমার কলম উৎপাদনকারী যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে কাঁচামাল বাবদ যে ব্যয়, এটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। এই কাঁচামাল বাবদ ব্যয়টি আমাদের 1 টাকাও লাগবে না যদি একটা কলম উৎপাদন না করি। যদি একটা কলম উৎপাদন করি তাহলে ধরে নিলাম 10 টাকার কাঁচামাল ব্যয় হবে। যদি 2টা উৎপাদন করি তাহলে কি 20 টাকার কাঁচামাল ব্যয় হবে, বেড়ে গেল, বাড়তেছে। যদি আমি 3টা কলম উৎপাদন করি তাহলে কত টাকার? 30 টাকার কাঁচামাল ব্যয় হবে। তাহলে যেই ব্যয় উৎপাদনের সাথে সাথে বাড়তে থাকলো, পরিবর্তন হইতে থাকলো, তাকে বলা হবে পরিবর্তনশীল ব্যয়।
তো আমরা মোট ব্যয় দেখতেছি দুই ধরনের, একটা হচ্ছে পরিবর্তনশীল, একটা হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয় ধরে নিলাম 2 টাকা, হ্যাঁ 2 টাকা না, ধরি 20 টাকা, বেশি ধরি 20,000 টাকা। হ্যাঁ, আর পরিবর্তনশীল ব্যয় বলছি কাঁচামাল, একটা উদাহরণ বলেছি, এরকম আরও এরকম পরিবর্তনশীল ব্যয় থাকবে। একটা উদাহরণ দিয়ে আমরা শিখি। হ্যাঁ, পরিবর্তনশীল ব্যয় ধরেছি আমি, একটা উৎপাদন করলে কত, 10 টাকা কাঁচামাল। যদি 2টা উৎপাদন করি তাহলে 20 টাকা, 3টা উৎপাদন করলে 30 টাকা। তা আমরা উৎপাদন যদি না করি তাহলে 1 টাকাও না। আমরা মোট ব্যয় পেয়ে গেলাম কত, 20,000 টাকা। তাহলে দেখতে পাচ্ছি যে 20,000 টাকা ব্যয় সর্বনিম্ন, এর নিচে আর যাওয়া যাবে না। উৎপাদন করি নাই তারপরেও 20,000 টাকা। তাহলে মোট ব্যয় শুরু হয় স্থির ব্যয় থেকে। স্থির ব্যয় কত আমাদের, 20,000 টাকা। স্থির ব্যয় দিয়ে মোট ব্যয় শুরু হয়। আমি যদি এখানে কলম উৎপাদন করি 1,000 একক, তাহলে আরও 10,000 টাকা যোগ হয়ে যাবে। কত হবে তখন, 30,000 টাকা। তাহলে বোঝা গেল মোট ব্যয়ের পরিমাণ পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল ব্যয় দ্বারা, কিন্তু মোট ব্যয়ের পরিমাণ শুরু হচ্ছে কোথা থেকে, স্থির ব্যয় থেকে। মোট ব্যয় শুরু হয় কোথা থেকে, স্থির ব্যয় থেকে। স্থির ব্যয় বিন্দু হচ্ছে এই এরকম 2 বা 20,000, আমরা যাই ধরি না কেন, তো এখান থেকে শুরু হবে মোট ব্যয়। আমরা এই মোট ব্যয়টা দেখব যে উৎপাদন বাড়াইলে বাড়তেছে, যত বাড়াবো তত বাড়বে, মানে উপরের দিকে যেতে থাকবে, উপরের দিকে যেতে থাকবে। মোট ব্যয়, মোট ব্যয় রেখা, মোট ব্যয় রেখা। এক জায়গায় দেখতে পাচ্ছি মোট আয় এবং মোট ব্যয় রেখা, মোট আয় রেখা, মোট ব্যয় রেখা মিলিত হয়ে গেছে, পরস্পরকে ছেদ করেছে। অর্থাৎ এখানে যদি আমরা পরিমাণ খুঁজি, ধরি এটা 6 যদি হয়, তাহলে আয় 6 টাকা, ব্যয়ও 6 টাকা। আয় ব্যয় সমান হয়ে গেছে। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে থাকবে কি, 0। 6 থেকে 6 বাদ দিলে কি থাকবে, 0। তাহলে লাভ হলো না, ক্ষতিও হলো না। লাভ হলে 0 না হয়ে একটা কিছু পরিমাণ হতো, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, হ্যাঁ একটা কিছু হতো। আর যদি ক্ষতি হতো তাহলে হয়তো -2 টাকা, -1 টাকা, -5 টাকা, এরকম কিছু একটা হতো। কিন্তু হলো কি, 0। মোট আয় 6 টাকা, মোট ব্যয় 6 টাকা। 6 থেকে 6 বাদ দিলে পেলাম কি, 0। মোট আয় মোট ব্যয় সমান এবং লাভ বা ক্ষতি কিছুই হয় না। ওই বিন্দুটাকে আমরা কী নাম দিয়েছিলাম, সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দুর ইংলিশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, সংক্ষেপে আমরা বলবো BEP। ব্রেক ইভেন পয়েন্ট সংক্ষেপে বলবো কি, BEP। ব্রেক এর বি, ইভেনের ই এবং পয়েন্টের পি, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুটাই হচ্ছে সমচ্ছেদ বিন্দু। আমরা সমচ্ছেদ বিন্দু অঙ্কন করলাম, যেখানে মোট আয় রেখা এবং মোট ব্যয় রেখা মিলে যায়। যেখানে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ, ধরে নেই এটা যদি হয় 5,000, 10,000, এটা যদি হয় 12,000, তাহলে 12,000 একক উৎপাদন করলে প্রতিষ্ঠানের লাভও হবে না, ক্ষতিও হবে না। অর্থাৎ তারা খরচ উঠানোর পর্যায়ে জানতে পারলো যে 12,000 একক আমাদের উৎপাদন মিনিমাম করতে হবে, তার চেয়ে যদি কম উৎপাদন করি তাহলে বিপদ আছে। তাহলে এই নিচে হয়ে যাবে কি, ব্যয়, আয় কম হয়ে যাবে, ব্যয় বেশি হয়ে যাবে। এটা ব্যয় রেখা, এটা আয় রেখা, এটা ব্যয় রেখা, এটা আয় রেখা। তখন আয় কম হয়ে যাবে, ব্যয় বেশি হয়ে যাবে। এই পরিমাণ ক্ষতি গুনতে হবে। যত কম উৎপাদন করতেছি এই ব্রেক ইভেন পয়েন্ট থেকে, তত বেশি ক্ষতি হচ্ছে। যত উপরের দিকে যাচ্ছি, উৎপাদন বাড়াচ্ছি, ক্ষতি কমে যাচ্ছে। এক পর্যায়ে ক্ষতি নাই, এক পর্যায়ে আবার লাভ হয়ে গেল, আয় বেশি হয়ে গেল। তখন আয় রেখাটা উপরে, ব্যয় রেখাটা নিচে। এভাবে তখন উপরের দিকে চলে যাচ্ছে আয় রেখা, নিচে একটু নিচে থাকতেছে ব্যয় রেখা। ফলে এই ব্যবধানটুকু থাকতেছে আমাদের মুনাফা হিসেবে। তাহলে আমরা জানতে পারতেছি ব্রেক ইভেন পয়েন্টের পরে যদি উৎপাদন করি তাহলে নিরাপদ। এটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত কোন অংশ? এই অংশটাকে। সম্পূর্ণ অংশ হচ্ছে মোট বিক্রয়। এই অংশটা হচ্ছে ব্রেক ইভেন বিক্রয়, সমচ্ছেদ বিক্রয়। আর পরবর্তী অংশ মোট বিক্রয়ের বাকি অংশ যা থাকলো, এটা হচ্ছে আমাদের নিরাপত্তার প্রান্ত। এখানে কোনো ক্ষতি হওয়ার সুযোগ নাই। সম্পূর্ণ অংশের মধ্যে একটা অংশ হচ্ছে ক্ষতির মধ্যে পড়ে যায়, আর একটা অংশ হচ্ছে লাভের মধ্যে থেকে যায়। যে অংশ পর্যন্ত আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা, এই অংশকে বলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। আর বাকি অংশ, মোট আয়ের, মোট বিক্রয়ের বাকি সমচ্ছেদ বিন্দু ক্রস পার হয়ে যাওয়ার পরবর্তী যে অংশ থাকবে, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। তা আমরা এখান থেকে কিছু তথ্য পেয়ে গেলাম। ব্রেক ইভেন পয়েন্ট, ক্ষতি এলাকা, আর এটা হচ্ছে মুনাফা এলাকা।
মুনাফা এলাকা। হ্যাঁ, আর এই অংশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের পরের অংশ হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এভাবে আমরা এই চিত্র বিশ্লেষণ করে, বিন্দু বিশ্লেষণ করে, ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ করে এরকম বিভিন্ন তথ্য খুঁজে বের করে এই তথ্যের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে এই ব্যবস্থাপনা পর্ষদ বা পরিচালক পর্ষদ বা অন্যান্য পক্ষ এই তথ্যগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবে বা আমরা ব্যবহার করব সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এভাবে ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ করার মাধ্যমেও প্রতিষ্ঠান আর্থিক বিশ্লেষণ করতে পারে। তা আমরা ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে আরও বিস্তারিত এখান থেকে বিভিন্ন সূত্র, বিভিন্ন তথ্য খুঁজে বের করার সূত্র আলোচনা করব, অঙ্ক করব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আজকে এই ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা আগামী ক্লাসে আশা করছি এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আসবে, আগামী ক্লাসে অংশগ্রহণ করবে। আগামী ক্লাসে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমরা, এবং আমার জন্য যেন আমি সুস্থভাবে থাকতে পারি, পরবর্তী জীবন যেন আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি, সেই কামনায় আজকে এখানেই শেষ করছি। আর আজকে যারা ক্লাসে অংশগ্রহণ করেছো, ক্লাস উপভোগ করেছো, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।